আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ইরান যুদ্ধের এখন মনে হয় একটা চূড়ান্ত পরিণতির দিকে অগ্রসর হচ্ছে। দুটো বিষয় আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ট্রাম্প বুঝি পিছু হচ্ছেন কেন? এই দুদিন আগে গত শনিবার ট্রাম্প হুমকি দিয়ে বলেছিল, যদি পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ যে সমুদ্রপথ হরমুজ প্রণালী যেটাকে আমরা বলি, যে হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীর সমস্ত তেলবাহী জাহাজগুলোর 20% ওই পথ দিয়ে যাতায়াত করে, সেই হরমুজ প্রণালী যদি উন্মুক্ত করে দেওয়া না হয় সকলের জন্য, তাহলে ট্রাম্প 48 ঘন্টার মধ্যে ইরানের যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেগুলো ধ্বংস করে দেবেন। এটা কিন্তু একদম এমনি ফাঁকা আওয়াজ না, ট্রাম্প পারবেন, না পারার কোনো কারণ নাই। তার সেই অস্ত্র, তার সেই ক্ষেপণাস্ত্র আছে। কিন্তু তার জবাবে ইরান কি বলল? ইরান তাৎক্ষণিকভাবে বলল যে ট্রাম্প যদি এই কাজটা করেন তাহলে পুরো মধ্যপ্রাচ্য অন্ধকার হয়ে যাবে। কারণ হলো যে ট্রাম্পের অনুগত এবং ট্রাম্পের আপনারা কি বলতে পারেন একান্ত অনুগত যে আরব দেশগুলো আছে ইরানের আশেপাশে, ইরান হুমকি দিয়ে এবং তাদের একটা ম্যাপ ইরান প্রকাশ করলো, যে ম্যাপের মধ্যে এই সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, এই সব দেশের যে ওদের যে বিদ্যুৎ কেন্দ্রগুলো কোথায় কোথায় আছে সব ম্যাপে তারা দেখিয়ে দিল। এবং তারা বলল যে ট্রাম্প যখনই এই কাজটা করবে তখন এই সবগুলিতে তারা মিসাইলে হামলা চালাবে এবং পুরো মধ্যপ্রাচ্য অন্ধকার হয়ে যাবে। এটা ট্রাম্পের জন্য বড় আঘাত। এই কারণে দেখুন, এই দেশগুলো সবই ট্রাম্পের অনুগত এবং এদের সম্পদের একটা বড় অংশ তারা কিন্তু আমেরিকার সঙ্গেই তারা লেনদেন করে, আমেরিকাতেই রাখে, অনেকেই টাকা পয়সা আমেরিকাতে রয়ে গেছে। আমেরিকা কোনো অবস্থাতেই এই দেশগুলোকে চটাতে চাইবে না। এরই মধ্যে এই দেশগুলো আমেরিকার উপর খুবই ক্ষুব্ধ হয়ে গেছে। তারা বলা শুরু করেছে যে তোমরা আমাদের তো রক্ষা করতে পারলা না, তাহলে তোমাদের জন্য আমাদের এখানে আমরা ঘাঁটি বানাতে দেবো কেন? এই যুদ্ধের পরে অনেক ঘাঁটি হয়তো এখান থেকে সরে যাবে, তারা সরে যেতে বলবে, তখন আমেরিকার কিন্তু এই জায়গার উপর কোনো নিয়ন্ত্রণই থাকবে না। যে কারণে এটা কিন্তু ট্রাম্পের জন্য একটা বড় হুমকি। এবং ওরা এটাও বললো যে ইসরায়েলেরও যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে এগুলো তারা ধ্বংস করে দেবে। এবং ইসরায়েলের এটা যে ইরান পারবে তার সক্ষমতা এরই মধ্যে ইরান দেখিয়েছে। যেমন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, এই দুই দেশের যে সামরিক স্থাপনা ছিল ইরান থেকে 4000 কিলোমিটার দূরে, সেখানেও কিন্তু ইরান তার মিসাইল হামলা চালিয়েছে। তারা দেখিয়েছে তারা 4000 কিলোমাইল দূরেও লক্ষ্যবস্তুতে আঘাত করার মতো অস্ত্র তাদের কাছে আছে। এবং যে আয়রন ডোম নামে একটা প্রতিরক্ষা অস্ত্র ছিল ইসরায়েলের, যার তারা খুবই গর্ব করতো যে ইসরায়েলের আকাশে যে কোনো ক্ষেপণাস্ত্র আসুক, যে কোনো মিসাইল আসুক, আয়রন ডোম দিয়ে তারা সেটাকে ধ্বংস করে দিতে পারতো। সেই আয়রন ডোমও কিন্তু ইরানের এই সমস্ত মিসাইলগুলোকে থামাতে পারছে না। আর ইসরায়েলের যে পারমাণবিক স্থাপনা যে জায়গাগুলোতে আছে তার অতি কাছে ইরান কিন্তু তার মিসাইল হামলা করে প্রমাণ করে দিয়েছে তারা ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারে। এই অবস্থায় ট্রাম্প পিছু উঠেছেন। তার 48 ঘন্টা শেষ হওয়ার কথা ছিল সোমবার সন্ধ্যা 7:44। কিন্তু তার আগেই ট্রাম্প একটা বিবৃতি দিয়েছে। ওনার যে নিজস্ব একটা আপনার সামাজিক মাধ্যম আছে ট্রুথ সোশ্যাল নামে, সেই ট্রুথ সোশ্যালে উনি লিখেছেন যে না, ইরানের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা চলছে এবং এই আলোচনার জন্য আমরা 5 দিন সময় আরও বাড়ালাম। এই 5 দিনের মধ্যে চলাচল অবাধ করতে হবে। এখন কী আলোচনা হচ্ছে, কোথায় আলোচনা হচ্ছে, কীভাবে আলোচনা হচ্ছে? মার্কিন সংবাদ মাধ্যমগুলো বলছে যে 3টা দেশের মধ্যস্থতায় এই আলোচনা চলছে। সেই 3টা দেশকে কে? টার্কি, ইজিপ্ট এবং পাকিস্তান, তুরস্ক, মিশর এবং পাকিস্তান। এই 3টা দেশের মধ্যস্থতায় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা আলোচনা চলছে। এইটা যখন CNN প্রকাশ করলো এই খবরটা, ইরানের পক্ষ থেকে স্পষ্ট বলা হলো যে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো ধরনের কোনো আলোচনা চলছে না। তার যার সঙ্গে আলোচনা সেই বলতেছে যে আমার সঙ্গে কোনো ভায়া মাধ্যমে কোনো আলোচনা হচ্ছে না। এখন যদি আলোচনা না হয় তাহলে যুক্তরাষ্ট্র কী করে বলে, ট্রাম্প কী করে বললেন যে আলোচনা চলছে? এবং ট্রাম্প নিজেই 5 দিনের সময় পিছিয়ে দিলেন। এখন এই জায়গাটাতে অনেকে মনে করতে পারেন যে এটা হয়তো ট্রাম্প পিছু হচ্ছে, হয়তো ট্রাম্প আর তার আগের জায়গায় থাকতে পারছে না। কোনো সন্দেহ নাই, ট্রাম্প কিন্তু ভয়ঙ্কর চাপের মুখে আছেন। কারণ ইন্টারন্যাশনালি উনি কাউকে তার সঙ্গে পাননি। ইউরোপিয়ান কান্ট্রিগুলো স্পষ্ট বলে দিয়েছে যে এটা আমাদের যুদ্ধ নয়, এই যুদ্ধ আমরা শুরু করিনি, কাজে এই যুদ্ধে আমরা যাব না। ট্রাম্প তাদেরকে বলেছিল যে হরমুজ প্রণালী যেটা আছে ওটাকে ক্লিয়ার করার জন্য তোমরা তোমাদের যুদ্ধ জাহাজ এখানে পাঠাও। তারা কেউ পাঠায়নি এবং তারা বলেছে এই যুদ্ধে আমরা যাব না, কারণ এটা আমাদের যুদ্ধ না, এটা হলো যুক্তরাষ্ট্রের যুদ্ধ এবং ইসরায়েলের যুদ্ধ ইরানের সঙ্গে, আমাদের কিছু করার নাই। এবং এই জন্য ন্যাটোভুক্ত ওই দেশগুলোকে ট্রাম্প সরাসরি কাওয়ার্ড কাপুরুষ বলে অভিহিত করেছে। ওরা একদম কাপুরুষ, অমুক তমুক এগুলি বলছেন। কিন্তু এগুলো বলে কোনো লাভ হচ্ছে না, কেউ আসছে না। আর ট্রাম্পের নিজের দেশ, আপনারা জানেন গত সপ্তাহে পেন্টাগন ওদের যে সামরিক যে হেড অফিস, সেখান থেকে ট্রাম্পের কাছে ইয়ের কাছে গভর্নমেন্টের কাছে অলরেডি
$200 বিলিয়ন চেয়েছিল যে যুদ্ধের পরবর্তী স্তরগুলোকে নিয়ে যাওয়ার জন্য। এখনও এটা তারা পায়নি। কত টাকা যে খরচ হচ্ছে পানির মতো, এটা কেউ হিসাব জানে না, কোনো হিসাবও দেওয়া হচ্ছে না। তবে একটা হিসাব পাওয়া গেছে, ফরচুনে একটা হিসাব আমি পেলাম। তাতে বলা হলো যে ট্রাম্প এসে বলেছিল, ট্রাম্পের কিন্তু আপনাদের মনে আছে মেক আমেরিকা গ্রেট এগেইন, উনি একটা স্লোগান দিয়েছিলেন যে আমরা সারা দুনিয়ার অন্য কোনো দেশের সঙ্গে কোনো মারামারি, যুদ্ধ টুদ্ধ এগুলোতে আমরা যাবো না, আমরা আমেরিকার স্বার্থ চিন্তা করবো এবং আমেরিকাকে আবার আগের অবস্থায় মানে খুবই ভালো অবস্থায় নিয়ে আসবো এবং আমরা টাকা পয়সা বাইরে অপচয় করবো না বলেছিল বটে। কিন্তু তার অবস্থাটা এখন কী দাঁড়িয়েছে এমন, ট্রাম্প বলেছিল যে আমাদের জাতীয় যত ঋণ আছে সেই ঋণটাকে আমি একদম শেষ করে ফেলবো, রাখবো না, ঋণ রাখবো না। বাস্তবতা কী হয়েছে, তারা সেই শপথ করে বলেছিল, কিন্তু তার সেই শপথের পর তাদের জাতীয় ঋণ এখন $39 ট্রিলিয়ন পৌঁছেছে, যা কিনা সে যা প্রতিজ্ঞা করেছিল ওই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। মানে ট্রাম্প আসলে আমেরিকাকে একটা দরিদ্র দেশে পরিণত করার পদক্ষেপ নিয়েছে, অলরেডি ওই পথে অগ্রসর হচ্ছে। এটা স্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্রের নাগরিকরা ভালোভাবে নেয়নি। তারা এরই মধ্যে ট্রাম্পের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিয়েছে এবং এর মধ্যে এই যে নো কিং তাদের একটা স্লোগান তারা আগে বলেছিল, দেশে আমরা কোনো রাজা চাই না। ট্রাম্পের তো রাজার মতো আচরণ, যা ইচ্ছা তাই বলেন, যা ইচ্ছা তাই করেন। এর বিরুদ্ধে অলরেডি 29 তারিখে তারা কিন্তু 7 মিলিয়ন মানুষের একটা পদযাত্রার আহ্বান জানিয়েছে, সেটাও বোধহয় খুব শীঘ্রই হতে যাচ্ছে। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটেছে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের মাঝখান থেকে আরেকটা দাবি উঠেছে। সেই দাবিটা হলো যে যুক্তরাষ্ট্রের যে জাতীয় সংবিধান আছে ওদের, সেই সংবিধানের 25 ধারার বাস্তবায়নের প্রস্তাব উঠেছে। 25 ধারার মধ্যে 4টা ধারা আছে মূলত। এই 4টার যে 4 নম্বর ধারাটা, সেই ধারায় বলা হয়েছে কি, যে যদি কোনো প্রেসিডেন্টের কর্মকাণ্ড দেখা যায়, সবাই যদি মনে করে, সবাই মনে করতে হবে না, কারা মনে করতে হবে, ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার অধিকাংশ সদস্য, তারা যদি মনে করেন যে প্রেসিডেন্ট আসলে তার দায়িত্ব পালনে অক্ষম, তাহলে ভাইস প্রেসিডেন্ট অবিলম্বে রাষ্ট্রপতির ক্ষমতা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতা গ্রহণ করতে পারবেন। সেটা নিয়ে আলোচনা হচ্ছে যে এটা এখন আমরা বাস্তবায়ন করতে পারি কিনা, এটা নিয়ে আলোচনা চলা অলরেডি শুরু হয়ে গেছে। এটা শুরু হওয়ার আরেকটা কারণ আছে, ওনাদের যে ভাইস প্রেসিডেন্ট আছেন যে জেডি ভ্যান্স, ইনি হলেন একজন যুদ্ধবিরোধী লোক। এটা অনেক আগে থেকে, ওনার একাধিক বইও আছে এই যুদ্ধের বিরোধিতা করে। এখন এই ভ্যান্স খুব অসহায় অবস্থায় আছেন, কারণ উনি সারা জীবন যুদ্ধবিরোধী কথাবার্তা বলেছেন, আর ওনার বস এখন যুদ্ধের জন্য উন্মুক্ত হয়ে পড়েছেন। আমেরিকার ইতিহাসে এরকম যুদ্ধবাজ রাষ্ট্রপতি আর দেখা যায়নি, যতটা নাকি ট্রাম্পকে দেখা যাচ্ছে। এর আগে জুনিয়র বুশকে দেখা গিয়েছিল, উনি ইরাক আক্রমণ করেছিলেন যখন, তখন। আর এটা হলো এইবার দেখা গেল। তো এই যে ঘটনাটা, এখন জেডি ভ্যান্স কী করেন, উনি কি সেখানে স্বাক্ষর দিবেন কিনা, মানে স্বাক্ষর দিন আর না দিন, এই যে একটা উদ্যোগ উঠেছে, এই উদ্যোগটাও কিন্তু ট্রাম্পের জন্য অপমানজনক। এখন একা একাই ট্রাম্প ব্যাকগিয়ার দিচ্ছেন এবং যুক্তরাষ্ট্রের নাগরিকরা বলছেন যে ট্রাম্প এমন একটা যুদ্ধে জড়িয়েছেন যে যুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো লাভ নেই। এই যুদ্ধ যদি আমেরিকা জয়লাভ করে, লাভ হবে একমাত্র ইসরায়েলের, যুক্তরাষ্ট্রের কিছু হবে না। যুক্তরাষ্ট্রের জলের মতো টাকা যাবে, যুক্তরাষ্ট্রের লোকজন মারা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী নিহত হচ্ছে, তাদের লাশ ফিরে আসছে কফিনে করে। এগুলো আমেরিকার মধ্যে একটা প্রবল জনমত তৈরি করেছে ট্রাম্পের বিরুদ্ধে। বড় বেকায়দায় পড়ে গেছেন ট্রাম্প বাবাজি। ট্রাম্প সাহেব বড়ই বেকায়দায় আছেন এখন। এই বুড়ো বয়সে ওনার কথাবার্তাও যেন অসংলগ্ন মনে হচ্ছে। একবার এক কথা বলছেন, এক জায়গায় এক কথা বলছেন, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলছেন। একবার 7 দিন আগে বলেছিলেন যে ইরান শেষ হয়ে গেছে, ইরানের কেউ নাই, কোনো লিডার নাই, কোনো আর্মি নাই, কোনো অস্ত্র নাই, কিন্তু ইরানের জয় করতে পারছেন না। ইরানের আঘাত, ইরানের ধমকে কাঁপাকাঁপি শুরু করছেন। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট তার পুরো দেশকে এতটা বেজ্জতির মধ্যে আগে কোনো ফেলেছে কিনা সন্দেহ। আগামী দিনগুলোতে কী হবে বলা কঠিন। তবে কেউ কেউ এমনও মনে করছেন এই যে 5 দিনের সময় উনি নিয়েছেন, এটা কি আসলে পিছু হটার জন্য নিয়েছেন? উনি কি আত্মসম্মান রক্ষার জন্য পিছু হটছেন? এটা বলে সম্মান রক্ষা করতে চাচ্ছেন? এটা নিয়ে কিন্তু সন্দেহ আছে। কেউ কেউ এমনও বলছেন এই 5 দিনের সময় নিচ্ছেন আসলে ওনার প্রবল আক্রমণ সানানোর জন্য, যে একটা প্রস্তুতি দরকার, সেই প্রস্তুতির সময় নেওয়ার জন্য। এবং যদি সেটা হয় তাহলে হয়তো 5 দিনের মধ্যে আমরা আরও ভয়ঙ্কর কিছু দেখতে পাবো। আমরা জানি না শেষ পর্যন্ত কী হবে, কিন্তু এর মধ্যে একটা ইতিবাচক দিক আছে। উনি যুদ্ধ যে বলছে যে 5 দিন সময় নিয়েছেন, এটা বলার সঙ্গে সঙ্গে কিন্তু তেলের দাম কমে গিয়েছে। এবং তেলের দাম কমার আরও একটা কারণ হলো ইরান বলেছে হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র এবং যে সমস্ত দেশ এই যুদ্ধের পক্ষে আছে তারা বাদে আর সকলেই এখান থেকে তেলের জাহাজ নিতে পারবে। এটা বলাতেও কিন্তু তেলের বিশ্ববাজারের মূল্যের উপর একটু প্রভাব পড়েছে এবং এর মধ্যে প্রায় 14% মতো তেলের দাম কমেও গেছে। এগুলি ইতিবাচক দিক। কিন্তু যদি ট্রাম্পের ওই মতলবটাই কার্যকর হয় শেষ পর্যন্ত, যিনি সময় নিচ্ছেন আরও প্রবল আক্রমণের জন্য, তাহলে বুঝতে হবে সামনের দিনগুলিতে আমাদের জন্য ভয়ঙ্কর কোনো পরিণতি অপেক্ষা করছে। একজন পাগল লোকের হাতে বিশাল ক্ষমতা পড়লে কি হয় তার নমুনা বোধহয় আমাদেরকে সামনের দিনে দেখতে হতে পারে। প্রিয় দর্শক, প্রত্যাশা করি সেই দৃশ্য আমাদের সামনে না আসুক, তারপরেও যে কোনো কিছুই ঘটতে পারে।
আল্লাহ হাফিজ।